আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, লেনদেনের সমাপ্তি হচ্ছে কিছুটা সূচকের পতনের মধ্য দিয়ে, কিন্তু টার্নওভার আমরা যদি বলি যে একই ধারাবাহিকতায় কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আমরা আসলে যেমনটা ধারণা করা হচ্ছে যে এটা হয়তো প্রফিট টেকিং এবং বা কারেকশনের একটা বিষয় থাকতে পারে। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে পুঁজিবাজারে লেনদেনের সমাপ্তি দেখেছি। আমরা যদি একটু সূচকের অবস্থানটা দেখে নিই যে দিন শেষে সূচকের অবস্থান কেমন ছিল, 15 পয়েন্টের মতো নেগেটিভ ছিল, 5300 পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়টি প্রতিষ্ঠানের দর বেড়েছে বা কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে সেটাও যদি একটু দেখে নিই, আমরা দিন শেষে দেখে নিব যে বেশিরভাগ প্রতিষ্ঠানের যদিও শেয়ারের দর হারিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে, 211টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। দর বাড়ার সংখ্যা দেখছেন 109টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 72টি। এবং টার্নওভার যদি বলি, যেটা বলছিলাম যে গত কার্যদিবসে প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি হয়েছিল, 992 কোটি টাকা, কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হয়তো কিছু টেকনিক্যাল কারণে হয়তো ভুল দেখাচ্ছে। আমরা যেটা জানি যে আজকেও কিন্তু সেই 900 কোটি টাকার উপরে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, অর্থাৎ সেই গত কয়েকদিনের লেনদেনের যে ধারাবাহিকতা সেই একই ধারাবাহিকতায় কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, এই যে পুঁজিবাজারের যে বেশ কয়েকদিন হচ্ছে পজিটিভ একটা ধারা ছিল, কিন্তু আজকে একটু উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটাকে আসলে কি মনে হচ্ছে? আসলে এখন যেই সময়টা যাচ্ছে সেটা দেখবেন আপনি, ওই ইপিএস আসছে বিভিন্ন কোম্পানির এবং ডিভিডেন্ড মৌসুম চলছে। তো এই সময়টায় এপ্রিলের এন্ডে এই সময়টা ইন জেনারেল আমরা দেখি যে একটু ক্যাপিটাল মার্কেটটা মোরলেস ডাউনই থাকে। বাট তারপর যেটা বলা যায় যে আমাদের এখানে ইরান যুদ্ধ চলছে আপনি দেখছেন, এবং সাথে সাথে যে আমাদের জাস্ট ইলেকশনটা হলো, ইলেকশন হওয়ার পরে যে বেনিফিটটা মার্কেট পাওয়ার কথা ছিল সেইভাবে এটা হয়নি। বাট তারপর আমি যেটা বলবো যে ওভারঅল যদি আপনি দেখেন, একসময় যেটা 300 ক্রোড় থেকে 500 600 এখন 900 1000 ক্রোড়, কিন্তু এই 1000 ক্রোড় কিন্তু আর আমরা ক্রস করতে পারছি না। এবং যেটার কারণে পারছি না, এখানে অনেকগুলি রিজনিং আমার কাছে মনে হয় যেগুলি আইডেন্টিফায়েবল এবং যেগুলি হয়েছে। কারণ আপনি দেখেন আমাদের মার্কেটের ডেপথটা কিন্তু অনেক কম, যেটা একসময় কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু রিসেন্টলি যদি আপনি দেখেন আমাদের মার্কেটের সবচেয়ে বড় প্রবলেমটা কি, সবচেয়ে বড় প্রবলেম যদি আইডেন্টিফাই করেন সেখানে কি, নতুন আমাদের কোনো সাপ্লাই, কোনো নতুন কোম্পানি নেই। সেকেন্ড হচ্ছে দ্য নাম্বার অফ ইনভেস্টর। আমাদের এখন যদি ধরেন 16 লাখ ইনভেস্টর, সেখানে বোধহয় অ্যাক্টিভ বোধহয় 12 লাখের মতো। তাহলে একটা 20 কোটি লোকের একটা দেশে এত কম তো ইনভেস্টর হওয়ার কথা না। এবং সাথে যেটা হয়েছে সেটা হলো যে লিকুইডিটি ক্রাঞ্চ, এত শর্ট লিকুইডিটি, যার জন্য আপনি দেখেন যেটা আপলিফট 1000 ক্রোড় আর ক্রস করতে পারে না। এখন এত ছোট তো একটা ক্যাপিটাল মার্কেট হতে পারে না এই একটা 20 কোটি দেশের লোকের দেশে। তাহলে সেই জায়গাটায় আমাদের অনেক কাজ করার আছে, যেই কাজগুলি হয়নি বা হওয়ার চেষ্টা যেভাবে করা উচিত ছিল সেভাবে হয়নি, যার ফলশ্রুতিতে মার্কেটটা যেটা একটা আপলিফট হওয়ার কথা ছিল সেই আপলিফট রেজাল্ট আমরা পাচ্ছি না। কিন্তু আমি যেহেতু ডিভিডেন্ড এবং ইপিএস নিয়ে হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে আপনি কথা বলছিলেন, এটা বলছিলেন যে ডিভিডেন্ড মৌসুম, তো সেক্ষেত্রে আসলে এটা আপনি কেমন দেখছেন যে এখন যে মৌসুমটা চলছে ডিভিডেন্ড এবং ইপিএসের? তো ইপিএসটা আমি একটা বিষয় যদি এখানে একটু বলি যে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর একটু স্টেবলই আছে কিন্তু এখানে, তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আসলে আপনি যদি দেখেন রিসেন্ট ডাটা, আমাদের এই লিস্টেড কোম্পানির মধ্যে যেটা দেখা যাচ্ছে অ্যারাউন্ড 4টা কোম্পানি যারা 1000 কোটি টাকার উপরে প্রফিট, যেটা আমরা রিসেন্টলি নিউজ পেপারে আসছে। তাহলে একটা দেশে একটা ক্যাপিটাল মার্কেটে 4টা কোম্পানি তো 1000 কোটি টাকা হওয়ার কথা না, এটা আরো অনেক বেশি হওয়ার কথা। আমাদের দেশে আপনি দেখেন কতগুলি, অ্যারাউন্ড 400 কোম্পানি লিস্টেড, এবং এই অ্যারাউন্ড 400 কোম্পানির মধ্যে আপনি দেখবেন যে জেড ক্যাটাগরি কিন্তু আছে প্রায় 100-র উপরে কোম্পানি। তারপরে ধরেন বি ক্যাটাগরি, এ ক্যাটাগরি আমাদের কোম্পানি কতগুলি আছে। তাহলে যেটা এই ক্যাটাগরি আমরা এখানে ধরছি সেটা কি 10%-এর অ্যাবভ যারা ডিভিডেন্ড দিতে পারে।
তার মানে হলো যেই কোম্পানিগুলির আমাদের রিটার্ন অন ইকুইটি বা রিটার্ন অন অ্যাসেট বা রিটার্ন অন কস্ট, বা আপনি যদি ধরেন ক্যাশ ফ্লো যাদের ভালো, ইনরিচ বা নেট অ্যাসেট ভ্যালু বা ইপিএস ইন রেগুলার বেসিস যারা পজিটিভ করছে, তাদের আমরা দেখছি যে সংখ্যা খুব কম, খুব একটা বেশি না। তো যেহেতু ভালো কোম্পানি বা ভালো লিস্টেড কোম্পানি নেই, সেই জন্য কিন্তু আমরা এই ভালো ইপিএস, আর্নিং পার শেয়ার এভরি কোয়ার্টার, সেটার কিন্তু রেজাল্ট আমরা দেখছি না। কিন্তু তারপরও এর মধ্যেও কিন্তু খারাপ করেনি, কারণ আপনি জানেন যে অলরেডি একটা যুদ্ধ চলছে এবং ফুয়েল এভরিওয়্যার ইন দি ওয়ার্ল্ড এটা কিন্তু এফেক্ট করবে আমাদের কোম্পানিগুলিতেও। প্রত্যেকটা কোম্পানির আইদার ম্যানুফ্যাকচারিং এফেক্ট হয়েছে অথবা ইনফ্লেশনের মাধ্যমে এফেক্ট হয়েছে। তাহলে এই সমস্ত যদি রিজনিংগুলি আপনি সাথে নেন, তারপরেও যাই কোম্পানিগুলি আছে তারা মোরলেস আমার কাছে মনে হয় রিটার্নটা খুব একটা খারাপ আমি বলবো না, যে পজিটিভ ট্রেন্ডেই আছে। জি, আসবো আরেকটা প্রসঙ্গ নিয়ে, যেটা নিয়ে আসলে সাধারণ বিনিয়োগকারীদের অনেক দিন ধরে একটা চাপা, একটা ক্ষোভ ছিল, বা অনেকে কিন্তু হ্যান্ড রেজ করে বলেছে, বিনিয়োগকারীরা তাদের একটা দাবিও ছিল যে এই যে বিসিকের চেয়ারম্যান পরিবর্তন নিয়ে একটা দাবি ছিল। তো এই জায়গাটাতে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? অবশ্যই, কারণ আপনি দেখেন ক্যাপিটাল মার্কেটটা, আপনি যদি দেখেন এই অগস্টের পরে যেটা আপনি নিউ আমাদের যে রেভলিউশন হলো তারপরের থেকে যে কমিশনে দায়িত্বে আপনি যদি দেখেন কি ধরনের কাজ হয়েছে, আপনি ভার্চুয়ালি কিন্তু কিচ্ছু বলতে পারবেন না যে এই কাজ হয়েছে। কিন্তু আপনি দেখেন আইনে আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993, সেখানে সেকশন 8-এ বলা আছে স্পেসিফিকলি যে তাদের কাজটাই হলো 1993-তে কমিশনটা সেট আপই করা হয়েছে ইনভেস্টরদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা। এবং আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969, সেখানে প্রিএম্বলেও বলা আছে যে তাদের কাজই হলো যে এই ইনভেস্টরদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা। তাহলে যদি ইন্টারেস্ট প্রোটেক্ট করতে হয়, তাহলে কিভাবে আপনি ইন্টারেস্ট প্রোটেক্ট করবেন? আপনাকে তো সেই রিলেটেড কাজ করতে হবে। আমরা যেটা দেখেছি সেটা হলো যে এখানে কমিশনে এনে ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানে কোনো একজন যারা এক্সপার্ট বা এক্সপার্টিস যারা আছে এরকম যদি হয়, তাহলে কিন্তু রেজাল্ট ডিফারেন্ট হয়, তখন আর ট্রেনিং হয় না। আপনি তিনটা যদি রুলের মধ্যে দেখা যায়, আপনি মিউচুয়াল ফান্ড রুলস করেছেন, আপনি পাবলিক ইস্যু রুলস, আর আপনি মার্জিন রুলস, এই তিনটা রুলসের কয়টা ক্লজেস আপনি চেঞ্জ করেছেন? 10টা, 20টা, 15টা। এই 15টা ক্লজেস করতে কি আপনার 2 ইয়ার্সের বেশি লাগে? এবং সেইটার জন্য কি আপনার সংস্কার বডি লাগে? পুরো পৃথিবীতে আপনি চ্যাট জিপিটিতে আজকে বসে আধা ঘন্টার মধ্যে আপনি অ্যামেন্ডমেন্ট পাবেন, এবং সেই অ্যামেন্ডমেন্ট আবার অলরেডি চ্যালেঞ্জেস ইন দি কোর্ট আমরা দেখছি। তার মানে হলো আপনার যে যেরকম এক্সপার্টিস প্রয়োজন, সেই এক্সপার্টিসটা বোধহয় ল্যাগ, যার জন্য আপনি দেখেন সাপ্লাই চেইনে একেবারে জিরো। অথচ এই সময় এক বছরে ইন্ডিয়ান মার্কেটে যদি আপনি দেখেন 370টা কোম্পানি লিস্টেড হয়েছে। জি, এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে এই যে ট্রেনিং এর বিষয়টা, কাদেরকে ট্রেনিং এর কথা বলছিলেন আপনি? আমি দেখছি যে যারা কমিশনে আসে তাদের যদি এক্সপার্টিস থাকে, তাহলে তো আপনি রেজাল্ট দেখতে পারবেন। জি, তো তাদের রেজাল্ট তো আমরা যা দেখি তাতে তো মনে হয় না তাদের এক্সপার্টিস আছে। তার মানে হলো তারা এখানে এই জায়গাটা হয়ে গেছে ট্রেনিং সেন্টার। তো এখন আপনার প্রয়োজন এমন যারা এক্সপিরিয়েন্স, যাদের আর ট্রেনিং লাগবে না, যাদের অন্য দিক থেকে ধার করা নলেজ লাগবে না, তারা অলরেডি জানবে যে আসলে মার্কেটের ভালোর জন্য কি করতে হবে। তাহলে যদি সেইটা ভালোর জন্য করতে হয়, সেটা প্রথম একটা জিনিসই আপনি হাত দেন না, সে আপনি ভালো কোম্পানি কিভাবে আনা যায়। তাহলে ভালো কোম্পানি আনতে হলে তো আপনাকে পলিসি ইন্টারভেনশন লাগবে। সেই পলিসি ইন্টারভেনশনের জন্য ইকোসিস্টেম, এখন আপনি বলতে পারেন এটা আমার কাজ না। কে বলেছে আপনার কাজ না? আপনাকে তো আইন স্পেসিফিকলি বলে দিয়েছে, এবং সেইটা তো আপনাকে সেই পলিসিটা ফেভারেবল করতে বা ফ্যাসিলিটেট করতে হবে। এমন একটা ইকোসিস্টেম ক্রিয়েট করতে হবে যেটা এনবিআর এর সাথে আপনাকে কথা বলতে হবে সেইভাবে যে কিভাবে আপনি এখানে ফ্যাসিলিটেট করবেন, যে ফিসকাল ইনসেন্টিভ দিবেন যার কারণে ইন্সপায়ার হবে। ফেয়ার ভ্যালুয়েশন যিনি কোম্পানিগুলি পায় সেটার ব্যবস্থা করবেন। আপনি মার্কেটের ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা লিকুইডিটির ব্যাপারে হতে পারে। যেমন ধরেন আপনার ইন্স্যুরেন্স সেক্টর থেকে কি ধরনের ইনভেস্টমেন্ট আসবে সেটা ইনশিওর করতে হবে। মানি মার্কেটের এখানে রোলটা কিরকম হবে সেটা ইনশিওর করতে হবে। আপনার এনবিআর এর রোলটা কিরকম হবে সেটা ইনশিওর করতে হবে আপনাকে, স্পেশালি ডিএসসি এবং সিএসসি যে স্টক এক্সচেঞ্জগুলি। তাহলে ওভারঅল
ইকোসিস্টেমটাকে আপনাকে ডেভেলপ করতে হবে, এবং যেখানে যেখানে লুপহোলস আছে সেইটা আপনাকে আইডেন্টিফাই করে সেইটা গভর্নমেন্টের নজরে এনে সেইটার জন্য আপনাকে কাজ করতে হবে। তাহলেই ভালো কোম্পানি আপনার লিস্টেড হবে। আর যদি ভালো কোম্পানি লিস্টেড হয়, অটোমেটিক্যালি আপনি দেখবেন যে এই যে আজকে বিনিয়োগকারী নেই, অটোমেটিক্যালি প্রচুর বিনিয়োগকারী আসবে। আর যদি বেশি বিনিয়োগকারী আসে, আপনার যে আজকে লিকুইডিটি এই 1,000 কোটি টাকা ক্রস করতে পারে না, এটা কিন্তু 1,000 কোটি টাকার 20 কোটি লোকের কিন্তু 1,000 কোটি টাকা না, এটা কিন্তু হওয়া উচিত মিনিমাম 5,000 কোটি টাকার ট্রেড অন অ্যান অ্যাভারেজ এভরিডে। তাহলে সেই জায়গায় মার্কেট পড়েছে, এতটাই পড়েছে যে যেখান থেকে উঠার আর বা যেটা থেকে মানে সার্ভাইভ করার ওয়ে আউট না। সেই জন্য আমার কাছে মনে হয় যিনি আসবে বা যাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিবে, তিনি যেন এই মার্কেট সম্পর্কে এক্সপিরিয়েন্সড হয় এবং জি। তার যেন টোটাল ইকোসিস্টেম নিয়ে তার যেন জানাশোনা, অর্থনীতি যেন সে ভালো বুঝে, সে অবশ্যই যেন লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচার, অবশ্যই যেন ফিসকাল ইনসেন্টিভের ইস্যুগুলি নিয়ে যে সে যেন নেগোশিয়েট করতে পারে, অবশ্যই সে যেন এই যে মানি মার্কেটের সাথে, ইন্স্যুরেন্স সেক্টরের সাথে, ওভারঅল এই ইকোসিস্টেমের কোথায় কোথায় লুপহোল সেইগুলি নিয়ে গভর্নমেন্টের সাথে যেন কথা বলে সেইটা সলভ করতে পারে। এবং তাহলেই আপনি দেখবেন ভালো কোম্পানির ভালো ভ্যালুয়েশন পাবে, এবং তখনই আপনি দেখবেন ভালো কোম্পানি মার্কেটে। আর যদি জি, ভালো তাহলে কোম্পানি আসে, সমস্ত প্রবলেমই সলভ হয়ে যাবে। জি, তাহলে আপনার বক্তব্য শুনে আমরা এটা আসলে বলতেই পারি যে বিএসসিসি তে অনভিজ্ঞ লোকের জন্যই হয়তো বাজারের এই পরিস্থিতি এবং বাজারের এই দশার জন্য সেটাও একটা বড় কারণ হতে পারে। না, এটা আমি যদি জেনারেলি বলি, আপনি 2 ইয়ার্স এর রেজাল্ট কি, আপনি আমাকে বলেন 2 ইয়ার্স এ কি রেজাল্ট হলো, যেটা মানে আপনার এই আমাদের এক্সপার্টিস বা কমিশন রেগুলেটরি বডি করেছে। আমরা তো কোনো ধরনের রেজাল্ট দেখি না 2 ইয়ার্স এ। তার মানে হলো কি, এই সুযোগটা ছিল যেটা আমরা আগের কেয়ারটেকার গভর্নমেন্টে দেখেছি, 26 কোম্পানিজ বিং লিস্টেড। তাহলে এই কমিশনে কি হলো আমাকে বলেন, কি ধরনের রিফর্ম হলো? একটা আপনি ওই যে সংস্কার করে দিলেন, তারা আপনাকে 3টা রুলস তো করে দিল এই 2 বছরে, এই হলো আপনার কাজ? এর বাইরে আপনার কোনো কাজ না। আর বাইরে হলো আপনি টোটাল শুধু ফাইন করেছেন। এই ফাইনই কি আপনার অনলি কাজ? এভাবে কি মার্কেট ডেভেলপ করে? আপনার যেখানে বিনিয়োগকারীর সংখ্যা কমে যাচ্ছে, আপনার ট্রানজ্যাকশনের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে আপনি করলেনটা কি ইন জেনারেল? তাহলে সেই জায়গাটা তো আপনাকে হাত দিতে হবে যে মার্কেটের ওভারঅল ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, এবং সেইটা আপনাকে চিন্তা করতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। যদি সেইভাবে কাজ করেন, অনলি দেন এই প্রবলেমের সলিউশন হবে। জি, তাহলে আমরা আশা করছি যে আসলে এই যে গুঞ্জন শোনা যাচ্ছে সেই জায়গাটাতে হয়তো সঠিক মানুষকেই বসানো হবে ভবিষ্যতে। মানে আমার কথা হলো যে যাকেই আপনি দেন, যিনি মার্কেট বুঝে, জি, আপনাকে অনেক ধন্যবাদ। তাকেই আপনি এই মার্কেটের জন্য বা তাদেরকেই আপনি মার্কেটের জন্য দিবেন। জি, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আজকে আমাদের। তাহলে খুব একটা পজিটিভ হবে না। জি, দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।